হ্যালো। শুরু করছি, একটু পরে দাঁড়াও। 20 জন এসছে, আর কয়েকজন তো ঢুকবে। হ্যালো, সবাই নিশ্চয়ই শুনতে পাচ্ছ আমার কথা। আজকে আমরা 3-এর ই অধ্যায়টি পড়তে শুরু করছি। 3-এর এ অধ্যায়টি কেউ ফোন করবে না মাঝখানে। হ্যালো, শোনো, আমরা এবার আজকে যে চ্যাপ্টারটা পড়াবো সেটা হচ্ছে বংশগতি, হেরিডিটি। আমরা জানি বংশগতি বা হেরিডিটি একটা সুনিয়ন্ত্রিত সুনির্দিষ্ট পদ্ধতি, যে পদ্ধতিতে কোনো জনিত্রী জীবের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো তাদের জননকোষ বা গ্যামেটের মাধ্যমে অপত্য বংশে সঞ্চারিত হয় ও প্রকাশ পায়। এটাকে আমরা বংশগতি বা হেরিডিটি বলি। অর্থাৎ কিনা প্রত্যেক জীব এই জননের মাধ্যমে আমরা পড়েছি যে নিজের সত্তা অবয়ব বিশিষ্ট অপত্য সৃষ্টি করার মাধ্যমে প্রজাতির বংশধারা বজায় রাখে। আমরা পড়েছি গ্যামেটের মিলনে জাইগোট হয়, জাইগোট যে সৃষ্টি হয় তাতে পিতা ও মাতার চারিত্রিক বৈশিষ্ট্য অপত্যে সঞ্চারিত হয়। কারণ পুংগ্যামেটে যে 23টা ক্রোমোজোম থাকে, স্ত্রী গ্যামেটে যে 23টা ক্রোমোজোম থাকে, তারা একত্রিত হলে 46টা ক্রোমোজোম সম্পন্ন জাইগোট তৈরি হয়। তার মানে প্যাটার্নাল ক্রোমোজোম, পিতৃ ক্রোমোজোমগুলো পুংগ্যামেটের মাধ্যমে, ম্যাটার্নাল ক্রোমোজোম মাতৃ ক্রোমোজোমগুলো স্ত্রী গ্যামেটের মাধ্যমে যখন জাইগোটে এসে পৌঁছালো তখন জাইগোটের মধ্যে
2 সেট ক্রোমোজোম তৈরি হলো, 23N, দ্যাট ইজ 46, 2N ডিপ্লয়েড হলো। তার মানেটা কি দাঁড়ালো? পিতৃক্রোমোজোমের মাধ্যমে পিতার কিছু জিন, মাতৃক্রোমোজোমের মাধ্যমে মায়ের কিছু জিন জনন কোষ দুটোর মিলনের ফলে, নিষেকের ফলে জাইগোটের মধ্যে যখন সঞ্চারিত হলো, তখন জাইগোট পিতৃক্রোমোজোমের জিন মাতৃক্রোমোজোমের জিনকে ধারণ করলো এবং এই জিনগুলোর মধ্যে যে জিনগুলো প্রকট সেগুলো প্রকাশিত হলো, আর যে জিনগুলি অপ্রকট প্রচ্ছন্ন সেগুলি অবদমিত থাকলো, অর্থাৎ সেগুলো সাপ্রেসড থাকলো, প্রকাশিত হতে পারল না। প্রকট জিন প্রচ্ছন্ন জিনকে অবদমিত করে রাখলো। তার মানে কোনো জীবের বৈশিষ্ট্যের প্রকাশ জিনের দরুন হয়, প্রকট জিন, প্রচ্ছন্ন জিন। মানে আমরা পিতা মাতার কাছ থেকে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো পেয়ে থাকি। প্রত্যেক প্রজাতির প্রত্যেক জীব এমন একটি সুনির্দিষ্ট সুনিয়ন্ত্রিত পদ্ধতির মাধ্যমে জননের মধ্য দিয়ে যে বৈশিষ্ট্যগুলো অর্জন করে, এই বংশানুসরণ প্রক্রিয়াটাই হলো বংশগতি বা হেরিডিটি। একজন বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেল, তাকে ফাদার অফ জেনেটিক্স, সুপ্রজনন বিদ্যার জনক বলা হয়। তিনি পাইসাম স্যাটিভাম, এই মটর গাছের, মিষ্টি মটর গাছের উপর 7 জোড়া বৈষম্যমূলক বিপরীত কন্ট্রাস্টিং ক্যারেক্টার্স উপর ভিত্তি করে তিনি বংশগতি বিদ্যার সূত্র প্রবর্তন করেছিলেন। যদিও সেই সূত্রগুলোতে অনেক প্রতিবন্ধকতা, অনেক লিমিটেশনস ছিল, সীমাবদ্ধতা ছিল, ত্রুটি ছিল, কিন্তু ওই সূত্র দুটি বেসিক সূত্র ছিল। কারণ ওই সূত্র দুটোর উপর ভিত্তি করে আজ সারা পৃথিবীতে যত রকমের জেনেটিক্সের উপরে কাজ হচ্ছে, সমস্ত কিন্তু মেন্ডেল প্রবর্তিত বংশগতির সূত্র, তার পরিমার্জন, পরিবর্ধন এবং মডার্নাইজেশন, আধুনিকীকরণের মধ্য দিয়ে এই সূত্রগুলো অ্যাপ্লিকেশন হচ্ছে বা প্রয়োগ হচ্ছে। তো এখানে একটা শব্দ অলরেডি ইউজ করেছিলাম যে জেনেটিক্স, হেরিডিটি শব্দ সম্পর্কে তো আলোচনা বললাম। এবার হচ্ছে জেনেটিক্স ব্যাপারটা কি? জেনেটিক্স হচ্ছে একটা বায়োলজিক্যাল সায়েন্সের একটা ব্রাঞ্চ, দ্য ব্রাঞ্চ অফ বায়োলজিক্যাল সায়েন্স, যেখানে বংশগতি নিয়ে আলোচনা করা হয়, রিডস অন হেরিডিটি। অর্থাৎ জনিত্রী জীব থেকে বংশানুক্রমিক ভাবে অপত্য জীবে যে বৈশিষ্ট্যগুলো সঞ্চারিত হয়, তারপরে যে বৈশিষ্ট্যের প্রকাশ হয়, এক্সপ্রেশন অফ ক্যারেক্টার্স বা প্রকরণ, ভ্যারিয়েশন হয়, বা বৈশিষ্ট্যের বা জিনের উৎপত্তির কারণ কি তার অনুসন্ধান করা হয়, পর্যবেক্ষণ করা হয়, পর্যালোচনা করা হয়, তাকে আমরা জেনেটিক্স বলি। তাহলে গ্রেগর জোহান মেন্ডেল, তিনি এই বংশগতিবিদ্যার জনক ছিলেন, ফাদার অফ জেনেটিক্স। বেটসন বলে একজন বিজ্ঞানী, তিনি প্রথম জেনেটিক্স শব্দটি প্রবর্তন করেন। অ্যাকচুয়ালি কে ছিলেন এই গ্রেগর জোহান মেন্ডেল? ইনি বংশগতিবিদ্যার জনক কিন্তু সহজে হয়ে উঠতে পারেননি। 1822 অস্ট্রিয়াতে সিলেশিয়া বলে একটা জায়গা,
তাতে ফেজেন্ড্রফ বলে একটা গ্রাম ছিল, সেখানে তার জন্ম হয়েছিল। অত্যন্ত গরিব পরিবারের, একজন কৃষক পরিবারের সন্তান ছিলেন তিনি। এবং অটোমেটিক্যালি গ্রামের ছেলেদের যে জিনিসটা ছিল তার মধ্যে, যে গ্রামীণ পরিবেশে সেখানে তার জন্ম হওয়ার দরুন সেখানে অল্প বয়স থেকেই বাগান চর্চা করা, চাষবাস করা, তার বাবা মার সাথে বা তাদের আত্মীয় স্বজনের সাথে বেশ আগ্রহী তিনি ছিলেন। তারপরে তিনি গ্র্যাজুয়েট হলেন 1840-তে। 1843-তে তিনি ব্রুনো শহরে একটা ধর্মীয় মঠে যোগদান করলেন। সেখানে 1847 তিনি ধর্মযাজক হলেন। 1849 সালে নাইমের ইম্পেরিয়াল রয়্যাল জিমনাসিয়ামের শিক্ষক নিযুক্ত হলেন। এই ধর্মযাজক হিসেবে যখন তিনি ব্রুনো শহরে ছিলেন, তখন সেখানকার বাগানে কাজকর্ম দেখা, বাগান টাগান পরিচর্যা করা তিনি করছিলেন। এবং সেই জন্য তিনি সেই সময় মটর গাছ, পাইসাম স্যাটিভাম, মিষ্টি মটর গাছের উপর সংকরায়নের পরীক্ষা, হাইব্রিডাইজেশন পরীক্ষাগুলো সম্পাদন করছিলেন। কিছু নির্বাচিত বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে সূত্র আবিষ্কার করলেন। বংশগতির দুটো গুরুত্বপূর্ণ সূত্র, একটা হলো পৃথকী ভবনের সূত্র, বংশগতি সূত্র 1 নম্বর, 2 স্বাধীন বিন্যাস সূত্র। এই সূত্র দুটো মৌলিক সূত্র, এবং এই সূত্র দুটো আবিষ্কার করার পর তার যে আবিষ্কৃত তথ্য, ওই টোটালটা স্ট্যাটিস্টিক্যাল, অর্থাৎ গাণিতিক কিছু তথ্যকে সম্বলিত করে তিনি সেগুলোকে ধরে রেখেছিলেন, তথ্যকে রেখে দিয়েছিলেন। পত্র পত্রিকায়, একটা বিজ্ঞান পত্রিকায় সেটাকে প্রকাশ করেছিলেন। কিন্তু তৎকালীন বিজ্ঞানী মহল কিন্তু এই মেন্ডেলের এই সূত্রকে, প্রদর্শিত যে সূত্রকে, তত্ত্বকে, তাৎপর্যকে উপলব্ধি করতে চাইলেন না। ব্যাস অটোমেটিক্যালি গোডাউনে পড়ে থাকলো, লাইব্রেরিতে পড়ে থাকলো। পরবর্তীকালে যখন পরবর্তী বিজ্ঞানীরা বংশগতির উপরে পরীক্ষা নিরীক্ষা করা শুরু করলেন, আর সেই পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে তারা পুরনো পত্রপত্রিকা, বিজ্ঞান পত্রপত্রিকা যখন ঘাঁটাঘাঁটি করা শুরু করলেন, তখন তারা খুঁজে পেয়ে আশ্চর্য হয়ে গেলে, বলে আমরা যা ভাবছি তা তো মেন্ডেল অনেক আগেই করে গিয়েছেন। ব্যাস তাদের কাজের অনেক সুবিধা হয়ে গেল, স্বীকৃতি পেলেন মেন্ডেল। বাট আফটার হিজ ডেথ, মৃত্যুর পর বিজ্ঞান জগতে স্বীকৃতি পেলেন মেন্ডেলীয় তত্ত্ব, যাকে আমরা বাংলায় বলতে পারি মেন্ডেলীয় তত্ত্ব, ইংরেজিতে বলি মেন্ডেলিজম। And that is why he is perfectly known as father of genetics. তো মেন্ডেল সম্পর্কে বলি, এবার আমরা একটু এগোতে চাই ধাপে ধাপে। ফার্স্ট যে কথাটায় সাম কিছু মানে শব্দ। প্রথম যে শব্দটা আজকে আমরা পড়ব সেটা হচ্ছে জিন। হ্যাঁ, মেন্ডেল কিন্তু জিন সম্পর্কে কোনো তার ধারণা ছিল না। তিনি জিনের আগে যে শব্দটা উল্লেখ করেছেন তা হলো ফ্যাক্টর, FACTOR। তিনি বলছেন যে কিছু ফ্যাক্টর পিতামাতার কাছ থেকে সন্তানে সঞ্চারিত হয়, যে ফ্যাক্টরের জন্য সন্তান তার পিতামাতার চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন হয়। কিন্তু এর পরবর্তী পর্যায়ে জোহানসন বলে একজন বিজ্ঞানী 1900 and 1901 মেন্ডেলের শব্দ ফ্যাক্টরটিকে সরিয়ে দিয়ে সেই স্থানে জিন শব্দটি নিয়ে এলেন জোহানসন। তাহলে হোয়াট ইজ জিন? আমরা কোষ বিভাজন ক্রোমোজোম পড়েছি, আমরা জানি ক্রোমোজোমে জিন অবস্থান করে সরল রৈখিকভাবে। জিনের ক্রোমোজোমের উপর সঠিক অবস্থানকে বলা হয় জিন লোকাস। লোকাসটা হচ্ছে সিঙ্গুলার, লোসি হলো প্লুরাল।
LOCI। এই যে জিন, ইট ইজ মেনলি ফর্মড অফ ডিএনএ দিয়ে তৈরি। ইন সাম কেসেস ইট ইজ ফর্মড অফ RNA। আমরা সবাই জানি যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, পোলিওমাইলাইটিস, HIV, যেখানে RNA দিয়ে জিন তৈরি হয়। এগুলো এক্সেপশনাল কেসেস। মোস্ট অফ দ্য কেসেস জিনস আর ফর্মড অফ ডিএনএ। জিনটা তার মানে বংশগত বৈশিষ্ট্যের ধারক বাহক একক, ক্রোমোজোমে সুনির্দিষ্ট লোকাসে অবস্থান করে এবং কোনো প্রজাতির যে সকল সদস্য আছে তাদের যে টোটাল জিনের সংখ্যা, দ্য টোটাল নাম্বার অফ জিন, মানে জিনের সমষ্টি, কোনো প্রজাতির সকল সদস্যের জিনের যে সমষ্টি, সেটাকে বলা হচ্ছে জিনপুল, GENEPOOL। এবার আমরা মিওসিস পড়েছি। মিওসিস কোষ বিভাজনে আমরা দেখেছি যে মিওসিস কোষ বিভাজনের সময় ক্রোমোজোমগুলো জোড় বাঁধে, ক্রোমোজোমগুলো জোড়ায় জোড়ায় থাকে। জোড়গুলোকে বলা হয় সমসংস্থ ক্রোমোজোম, হোমোলোগাস ক্রোমোজোম। জোড় বাঁধা ক্রোমোজোমকে বলা হয় সমসংস্থ ক্রোমোজোম। তাহলে মানুষের দেহকোষে 46টা ক্রোমোজোম 23টা জোড় তৈরি করে। বলে কেন? জোড় বাঁধে কিভাবে? বলছে ক্রোমোজোমগুলোর দৈর্ঘ্য 1, ক্রোমোজোমগুলোর সেন্ট্রোমিয়ারের অবস্থান 1, ক্রোমোজোমগুলোর জিনলোকাস এর মধ্যে দূরত্ব 1, তখনই ক্রোমোজোমগুলো জোড় বাঁধে। তখন বলা হয় সমসংস্থ ক্রোমোজোম, হোমোলোগাস ক্রোমোজোম। তাহলে আমি এবার একটুখানি ছবি এঁকে দেখাচ্ছি। দেখো সমসংস্থ ক্রোমোজোম, দেখো এই একটা ক্রোমোজোম, এই একটা ক্রোমোজোম, এরা জোড় বেঁধেছে। এটা হলো সেন্ট্রোমিয়ার। তাহলে ক্রোমোজোমের উপর জিনের অবস্থান, এগুলো জিনের এই অবস্থানকে বলা হচ্ছে জিন লোকাস। এগুলো হলো জিন, ঠিক আছে? এই যে দুটো ক্রোমোজোম জোড় বাঁধলো, এই ক্রোমোজোমটাকে বলা হচ্ছে পিতৃ ক্রোমোজোম। এই ক্রোমোজোমটা হলো মাতৃ ক্রোমোজোম। ম্যাটার্নাল ক্রোমোজোম, ঠিক আছে? এই যে জোড় বাঁধা ক্রোমোজোম, এদের আমরা বলি সমসংস্থ ক্রোমোজোম। ইংরেজিতে বলছে হোমোলোগাস ক্রোমোজোমস। আর এইগুলোকে বলা হচ্ছে জিন লোকাস, জিনস। তার মানে এগুলো হচ্ছে জিন লোকাস। আর এই দুটো ক্রোমোজোমের এই দুটো একে বলছে সদৃশ জিন লোকাস। তাহলে দুটো সমসংস্থ ক্রোমোজোম, সদৃশ জিন লোকাস, ঠিক আছে? এবারে দেখা যাক, এই একটা ক্রোমোজোম, এই একটা ক্রোমোজোম, তাহলে দুটো সমসংস্থ ক্রোমোজোম। এইটা হচ্ছে সদৃশ জিন লোকাস। এই সদৃশ জিন লোকাসে অবস্থিত দুটো জিন, একটা লম্বা হওয়ার জন্য ক্যাপিটাল টি, একটা বেটে হওয়ার জন্য স্মল টি। লম্বা কাণ্ড টল T
টি ফর টল, আর বেটে কাণ্ড ডোয়ার্ফ, তাকে স্মল টি ধরলাম। এটা প্রকট, এটা প্রচ্ছন্ন। তাহলে এই যে কোনো দুটো সমসংস্থ ক্রোমোজোমের সদৃশ্য জিনলোকাসে অবস্থিত জিন দুটোকে পরস্পরের অ্যালিল বা অ্যালিলোমর্ফ বলা হয়। তাহলে দুটি সমসংস্থ ক্রোমোজোম, সদৃশ জিনলোকাস, তাতে অবস্থিত জিনদ্বয়কে পরস্পরের অ্যালিল বলা হচ্ছে। এবার দেখা যাক এখানে আর একটা জিনিস করি। ধর এই দুটো সমসংস্থ ক্রোমোজোমের এই দুটো সদৃশ্য জিনলোকাস, এতে দুটোই ক্যাপিটাল টি জিন রয়েছে। আবার এখানে করি দুটো সমসংস্থ ক্রোমোজোম, সদৃশ্য জিনলোকাস, দুটোই স্মল টি রয়েছে। তাহলে কি দাঁড়াচ্ছে? দুটি সমসংস্থ ক্রোমোজোমের সদৃশ্য জিনলোকাসে যদি একই বৈশিষ্ট্য নির্ধারণ করার জিন থাকে, কোথা থেকে এসছে? এই ক্রোমোজোমটা পিতার কাছ থেকে এসছে, এই ক্রোমোজোমটা মাতার কাছ থেকে এসেছে, ঠিক আছে? তবে এসে জাইগোট তৈরি হয়েছে। তাহলে দুটো সমসংস্থ ক্রোমোজোমের সদৃশ্য জিনলোকাসে অবস্থিত জিন দুটি যদি একই বৈশিষ্ট্য নির্ধারণকারী জিন হয়, তাহলে এই দুটো জিনের সাপেক্ষে সমসংস্থ ক্রোমোজোম দুটোকে বলবো হোমোজাইগাস। হোমো মানে কি? সেম। জাইগাস কথাটা এসছে জাইগোট থেকে। দেখ, এটা মেল গ্যামেট থেকে এসেছে, এটা ফিমেল গ্যামেট থেকে এসেছে, এসে জুড়ে গিয়ে জাইগোট হয়েছে। তাহলে কি দাঁড়ালো? এমন দুটো অ্যালিল, তাতে যে জিন দুটো রয়েছে একই বৈশিষ্ট্য নির্ধারণ করছে। তাই বলছে দুটি সমসংস্থ ক্রোমোজোমের সদৃশ্য জিনলোকাসে অবস্থিত জিন দুটি যদি একই চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন হয়, তাহলে জিন দুটোর সাপেক্ষে এই জাইগোটটা যেটা তৈরি হবে তাকে বলে হোমোজাইগোট। আর জীবটাকে বলবো হোমোজাইগাস, আর ক্রোমোজোম দুটোকে বলবো, মানে কি ক্রোমোজোম? সমসংস্থ ক্রোমোজোম দুটোকে বলবো হোমোজাইগাস ক্রোমোজোম। আর যারা হোমোজাইগাস ক্রোমোজোম থাকবে তারা বিশুদ্ধ প্রকৃতির, পিওর ভ্যারাইটির হবে। কারণ তারা সবসময় যখন গ্যামেট হবে, এ যখন ভেঙে যাবে, এ স্মল টি দেবে, এও ভেঙে গিয়ে স্মল টি দেবে, এ ভেঙে গিয়ে একটা ক্যাপিটাল টি দেবে, আবার ভেঙে গিয়ে আরেকটাও ক্যাপিটাল টি দেবে। তাহলে দুটো গ্যামেট সদৃশ্য হবে, একই হবে, হোমো গ্যামেট তৈরি করবে। তাহলে একে বলে হোমোজাইগাস। কিন্তু এটাতে দেখ, দুটো সমসংস্থ ক্রোমোজোম, সদৃশ্য জিনলোকাসে অবস্থিত জিন দুটো বিপরীত বা বৈষম্যমূলক বৈশিষ্ট্যের, এটা দীর্ঘ কাণ্ড, এটা খর্বকাণ্ডের জিন। তাহলে দুটো সমসংস্থ ক্রোমোজোমের সদৃশ্য জিনলোকাসে অবস্থিত জিন দুটি যদি বিপরীত বা বৈষম্যমূলক বৈশিষ্ট্যের হয়, ইংরেজিতে বলছে কন্ট্রাস্টিং ক্যারেক্টার্স, বিপরীত বা বৈষম্যমূলক বৈশিষ্ট্য সম্পন্ন জিন দুটো যদি থাকে সদৃশ্য জিনলোকাসে, তখন এই দুটো জিনের সাপেক্ষে এটাকে বলা হবে, এখানে ছিল হোমোজাইগাস, একে বলবে হেটেরোজাইগাস। যেখানে হোমো কথার মানে ছিল সেম, এখানে হেটেরো কথার মানে হলো আলাদা, ডিফারেন্ট। তাহলে এটা হোমোজাইগাস, এটা হেটেরোজাইগাস। এখানে সদৃশ্য জিনলোকাসে একই বৈশিষ্ট্যের জিন আছে, এখানে সদৃশ্য জিনলোকাসে বিপরীত বা বৈষম্যমূলক চারিত্রিক বৈশিষ্ট্যের জিন আছে। এরা যখন গ্যামেট তৈরি করে, হোমো গ্যামেট, দুটো গ্যামেট একই রকম, আর এরা যখন গ্যামেট তৈরি করবে
দুটো ভিন্ন, একটা ক্যাপিটাল টি আর একটা স্মল টি তৈরি করবে। বলছে হেটেরোগ্যামেট, হোমোগ্যামেট, হেটেরোগ্যামেট। এরা হচ্ছে বিশুদ্ধ আর এরা হলো সংকর, হাইব্রিড। তাহলে এই হয়ে গেল হোমোজাইগাস, হেটেরোজাইগাস। তাহলে আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ দেখলাম, আমরা কি কি শিখলাম? অ্যালিল বা অ্যালিলোমর্ফ। আমরা জানলাম হোমোজাইগাস, হেটেরোজাইগাস। ঠিক আছে, তার মানে দুটি সমসংস্থ ক্রোমোজোমের সদৃশ জিনলোকাসে অবস্থিত জিন দুটি পরস্পরের অ্যালিল বা অ্যালিলোমর্ফ। এবং এই অ্যালিল দুটি যদি একই চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণকারী জিন হয় তখন তাকে আমরা বলবো হোমোজাইগাস। তারা বিশুদ্ধ, পিওর ভ্যারাইটি, এবং তারা একই রকমের গ্যামেট উৎপন্ন করবে, হোমোগ্যামেটস ফরমেশন হবে। আর যারা বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণকারী হবে তারা হলো দুটো বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্যের জিন অ্যালিলে বহন করলে তাদের আমরা হেটেরোজাইগাস জীব বলবো। তারা হাইব্রিড হবে, তারা হেটেরোগ্যামেট, দুটো ভিন্ন প্রকৃতির গ্যামেট উৎপন্ন করবে। আচ্ছা, তাহলে হোমোজাইগাস, অ্যালিলোমর্ফ, হেটেরোজাইগাস আমরা শিখলাম। এবারে আমাদের যেটা পড়াতে হবে সেটা হলো কি? জিনোটাইপ, ফিনোটাইপ। একটু আগে আমি আবার দেখাচ্ছি যে আমরা দেখি যে এই কালো চুল, এই কোকড়ানো চুল, চোখের কটা রং, চোখের কালো রং, গায়ের রং দীর্ঘ, বেটে, গায়ের বিভিন্ন রং। So different types of expressed external characters, বাহ্যিক প্রকাশিত বৈশিষ্ট্য যার দ্বারা একটা জীবকে অন্য জীব থেকে আলাদা করা যাবে, সেই বাহ্যিক প্রকাশিত বৈশিষ্ট্যের মাধ্যমে জীবকে যে পরিচয় দেওয়া হয়, চেনানো হয়। ওই যে দীর্ঘকাণ্ড, খর্বকাণ্ড মটর গাছ, গোলাকার বীজযুক্ত, কুঞ্চিত বীজযুক্ত মটর গাছ, হলুদ বীজপত্র, সবুজ বীজপত্রযুক্ত মটর গাছ, কাক্ষিক ফুল, অগ্রস্থ ফুলযুক্ত মটর গাছ। এই বৈশিষ্ট্যগুলোই হলো বাহ্যিক প্রকাশিত বৈশিষ্ট্য। আমার কোকড়ানো চুল, আমার চুলের রং ব্রাউন, আমার চুলের রং কালো, আমার গায়ের রং মিশকালো, ফর্সা। এই যে ডিফারেন্স অফ ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যগুলোর সাহায্যে একটা প্রাণীকে, একটা প্রজাতির প্রাণীকে অন্য প্রাণী থেকে আলাদা করা সম্ভব হবে, সেটাই হচ্ছে ফিনোটাইপ। কিন্তু এই যে আমি এক্ষুনি বলছিলাম, ফিনোটাইপ বলতে গিয়ে আর একটা শব্দ বলছিলাম, জিনোটাইপ। জিনগত সংযুক্তির মাধ্যমে জীবের পরিচয়। আচ্ছা, আমি আবার খাতায় চলে যাই। দেখা যাক, এই যে এখানে বলছে একটা মটর গাছ, বলছে দীর্ঘকাণ্ড, বলছে খর্বকাণ্ড। তাহলে এই যে দীর্ঘকাণ্ড, খর্বকাণ্ড, এগুলো কি না? বলছে ফিনোটাইপ। কারণ এটা হচ্ছে বাহ্যিক প্রকাশিত বৈশিষ্ট্য। ওকে, তাহলে এলো কি করে? বলছে জিনোটাইপের জন্য। কিসের জন্য? না জিনোটাইপ। তা জিনোটাইপটা কি? দুটি সমসংস্থ ক্রোমোজোম, সদৃশ জিনলোকাস, একটা ক্যাপিটাল টি আর একটা ক্যাপিটাল টি, তাই জন্যই নাকি দীর্ঘকাণ্ড। আবার বলল দুটি সমসংস্থ ক্রোমোজোম, সদৃশ জিনলোকাস, একটি স্মল টি খর্বকাণ্ডের জিন আর একটি স্মল টি খর্বকাণ্ডের জিন, তাই জন্য নাকি খর্বকাণ্ড। তাহলে এইটা যদি জিনোটাইপ হয়, এই জিনোটাইপের জন্য এই ক্যাপিটাল টি, এই ক্যাপিটাল টি দুটোই
প্রকট জিন ছিল বলে এই দীর্ঘকাণ্ড বৈশিষ্ট্যটি এসেছে। আবার এখানে স্মল টি খর্বকাণ্ডের জিন, স্মল টি খর্বকাণ্ডের জিন, এই দুটো জিন একসাথে সমসংস্থ ক্রোমোজোমের সদৃশ জিন লোকাসে ছিল বলে খর্বকাণ্ড ফিনোটাইপটি এসেছে। আর একজন বলল, আচ্ছা স্যার এরকমও তো হতে পারে, একটু আগে তো আপনি শেখালেন ক্যাপিটাল টি, এদিকে বলছে স্মল টি, এর সাথে পার্থক্যটা কোথায়? এর সাথে পার্থক্যটা কোথায়? এখানে দুটোই ক্যাপিটাল টি ছিল, এখানে দুটোই স্মল টি ছিল, এখানে একটা ক্যাপিটাল টি আর একটা স্মল টি। তার মানেটা কি? একটা এখানে গ্রেটার দেন মানে এখানে প্রকট, সম্পূর্ণ প্রকট। তাহলে ক্যাপিটাল টিটা স্মল টির উপর সম্পূর্ণ প্রকট। তাই যখন একসাথে ছিল, এই স্মল টিকে ক্যাপিটাল টিটা অবদমিত করলো, সাপ্রেস করে দিল, করে বলল আমার ক্যারেক্টার প্রকাশ পাবে। ক্লিয়ার? হেটেরোজাইগাস। হোমোজাইগাস অবস্থাতেও জিনোটাইপ, হোমোজাইগাস জিনোটাইপ দীর্ঘকাণ্ডযুক্ত, বাট হেটেরোজাইগাস জিনোটাইপ সেখানেও দীর্ঘকাণ্ডযুক্ত। এখানেও তো দুটো ডমিনেন্ট জিন ছিল, প্রকট জিন ছিল, তাই প্রকট জিনের বহিঃপ্রকাশ ঘটেছে। এখানে একটি প্রকট একটি প্রচ্ছন্ন জিন ছিল, প্রচ্ছন্ন জিনটিকে অবদমিত করে রেখে প্রকট জিনের বহিঃপ্রকাশ ঘটেছে। সম্পূর্ণ প্রকটতা এখানে দেখা গেছে। প্রচ্ছন্ন জিন প্রকট জিন দ্বারা সম্পূর্ণ অবদমিত, তাই দীর্ঘকাণ্ড বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। আবার মটর গাছের ক্ষেত্রে গোলাকার বীজ, আর একটা হলো কুঞ্চিত বীজ। গোলাকার বীজ, গোলাকার ইংরেজি রাউন্ড, ক্যাপিটাল আর, অথবা দুটো সমসংস্থ ক্রোমোজোমের সদৃশ লেখা যায় ক্যাপিটাল আর, স্মল আর। উভয় ক্ষেত্রে এই ক্যাপিটাল আর থাকছে বলে গোলাকার বৈশিষ্ট্যটা প্রকাশ পেয়েছে। কিন্তু এখানে দেখ স্মল আর, দুটোই স্মল আর জিন রয়েছে, প্রচ্ছন্ন জিন রয়েছে। কি জিন? প্রচ্ছন্ন জিন। তাই প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। তার মানে ফিনোটাইপ কি এক্সপ্রেস হবে, দ্যাট ডিপেন্ডস অন দ্য জিনোটাইপ হুইচ ইজ প্রেজেন্ট ইন দি সেল নিউক্লিয়াস। কি আছে জিনোটাইপটা? ক্লিয়ার? আর এখানে আমরা শিখলাম প্রকট গুণ, প্রচ্ছন্ন গুণের দিকে এগোতে শুরু করলাম, আমরা ফিনোটাইপ জিনোটাইপ সম্পর্কে ধারণা পেলাম। আচ্ছা, এবারে দেখো, এবার আমরা যেটা আসবো, এটা এই পেছনে ফ্যানটা চালিয়ে দিয়ে না, পেছনে ফ্যানটা চালিয়ে দিয়ে যা। আচ্ছা, এবার আমরা আসছি প্রকট গুণ, প্রচ্ছন্ন গুণ। প্রকট গুণ, প্রচ্ছন্ন গুণ যদি বলতে হয়, এবার আমরা সেটা শিখি। প্রকট গুণ, প্রচ্ছন্ন গুণ। ওদিকের ফ্যানটা চালা, ওই এরিনি, ওদিকের ফ্যানটা চালাও। দেখো, প্রকট গুণ, প্রচ্ছন্ন গুণ। দেখ, আমরা এবার একটা দারুণ জিনিস শিখাবো। একটা দুটো বিশুদ্ধ জীব, একটা নিলাম বিশুদ্ধ দীর্ঘকাণ্ড বিশিষ্ট মটর গাছ, তাকে ক্রস করাচ্ছি বিশুদ্ধ খর্বকাণ্ড বিশিষ্ট মটর গাছ।
এই যে বিশুদ্ধ দীর্ঘকাণ্ড, আমি একটু আগে শেখালাম টি হচ্ছে দীর্ঘকাণ্ডের জিন, টি ফর টলনেস আর ডি ফর ডোয়ার্ফনেস। আমি এখানে ক্যাপিটাল টি আর স্মল টি ধরবো। কী কী ধরবো? ক্যাপিটাল টি আর স্মল টি। তাহলে এখানকার জিনোটাইপটা কী হবে? ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি। এখানকার জিনোটাইপটা কী হবে? স্মল টি, স্মল টি। ঠিক আছে? এইবার বলছে এই যে বিশুদ্ধ মটর গাছ, বিশুদ্ধ দীর্ঘকাণ্ড খর্বকাণ্ডযুক্ত মটর গাছ, তাদের মধ্যে যখন ক্রস হবে তাহলে এর থেকে গ্যামেট হবে, মিওসিস গ্যামেট হলো। গ্যামেটে এখান থেকে একটা ক্যাপিটাল টি আসবে, এখান থেকেও একটা ক্যাপিটাল টি আসবে, হোমোগ্যামেটস। এখানেও তাই মিওসিস হবে, এখান থেকেও দুটো গ্যামেট আসবে, স্মল টি আসবে। ঠিক আছে? এইবারে দেখ, এই ক্যাপিটাল টি এর সাথে যদি এই স্মল টিটা মেলে তাহলে কি দাঁড়াচ্ছে? ক্যাপিটাল টি, স্মল টি। এর সাথে যদি এ মেলে তাহলেও দাঁড়াচ্ছে ক্যাপিটাল টি, স্মল টি। আবার ও বলছে না আমি এইটার সাথে মিলিত হব, তাহলে কি হবে? একই ক্যাপিটাল টি, স্মল টি। বাট এ বলছে আমি এর সাথে মিলিত হব, দেখ সব এলো ক্যাপিটাল টি, স্মল টি, ক্যাপিটাল টি, স্মল টি, ক্যাপিটাল টি, স্মল টি। আবার কি শেখানো হয়েছে? ক্যাপিটাল টি স্মল টির উপর সম্পূর্ণ প্রকট, তাহলে সবাই হবে দীর্ঘকাণ্ড। তাহলে সমস্ত মটর গাছ হবে দীর্ঘকাণ্ড বিশিষ্ট মটর গাছ, কারণ এটা হলো হেটেরোজাইগাস কন্ডিশন। এখানে ক্যাপিটাল টি জিনটি স্মল টি জিনের উপর সম্পূর্ণ প্রকট, আর যে বৈশিষ্ট্যটি প্রকাশ পেল সেটি প্রকট বৈশিষ্ট্য, আর যে বৈশিষ্ট্যটি প্রকাশ পেল না, অপ্রকাশিত থাকলো, সেটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে বিশুদ্ধ প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের দুটো জীবের মধ্যে সংকরায়ন ঘটালে যে বৈশিষ্ট্যটি প্রকাশ পেল সেটি প্রকট বৈশিষ্ট্য, আর যে প্রকাশ পেল না সে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এখানে এই যে ক্রস করানো হয়েছে, এই জেনারেশনটাকে বলা হচ্ছে পি জনু, আর এখানে একে বলা হচ্ছে F1 জনু। তাহলে বলা হচ্ছে হোয়াট ইজ পি? পি জেনারেশন, পি ইকুয়াল টু প্যারেন্টাল জেনারেশন, মানে পিতা মাতা, এ মেল, এ হলো ফিমেল। আর একে কি বলছে? F1 জনু। এফ মানে কি আর ওয়ান মানে কি? ওয়ান মানে ফার্স্ট, এফ মানে ফিলিয়াল জেনারেশন। তাহলে এর বাংলা হলো জনিত্রী জনু, এর বাংলা হলো প্রথম অপত্য জনু। বোঝা গেছে? তাহলে প্যারেন্টাল জেনারেশন প্রথম অপত্য জনু, ফার্স্ট ফিলিয়াল জেনারেশন, পি জনু, F1 জনু। এবং ক্যাপিটাল টি, স্মল টি, ক্যাপিটাল টি স্মল টির ওপর সম্পূর্ণ প্রকট, তাই দীর্ঘ কাণ্ড এটা হলো প্রকট
আর খর্ব কাণ্ড হলো প্রচ্ছন্ন। ক্লিয়ার? সুতরাং আমরা আরেকটা জায়গায় এসে পৌঁছাতে পারলাম। সেটা কি পৌঁছালাম? আমরা পৌঁছালাম যে অনেকগুলো সুন্দর সুন্দর জায়গা আমরা পড়লাম। আজ কি কি পড়লাম দেখ। আমরা প্রথম চললাম হুইজ গ্রেগর জোহান মেন্ডেল, বংশগতি কি, জেনেটিক্স কি, পাইসাম স্যাটিভাম উদ্ভিদটা কি, ফিনোটাইপ কি, জিনোটাইপ কি, জিন কি, জিন লোকাস কি, অ্যালিল বা অ্যালিলোমর্ফ কি, হোমোজাইগাস হেটেরোজাইগাস, প্রকট গুণ, প্রচ্ছন্ন গুণ। এবং আমরা এবার যে জায়গাটা আসব, একটু দাঁড়াও। আচ্ছা, এবারে দাঁড়াও। এবারে আমরা আসছি শঙ্করায়ন। এই যে একটু আগে শঙ্করায়ন শেখালাম তো। আমি যখন একই প্রজাতি বা একই গণের অন্তর্গত দুটো বৈষম্যমূলক দীর্ঘকাণ্ড খর্বকাণ্ড, গোলাকার বীজ কুঞ্চিত বীজ, এরকম দুটো জীবের মধ্যে, বিশুদ্ধ জীবের মধ্যে পরনিষেক ঘটাবো, ক্রস ফার্টিলাইজেশন ঘটাবো, ঘটালে যে সংকর জীব উৎপন্ন করব, হাইব্রিড উৎপন্ন করব, মানে দুটো বিশুদ্ধ জীবের মধ্যে সংকরায়ন হবে, যার একটি মেল একটি ফিমেল, তার ফলে যে জীবটা উৎপন্ন হবে সেটি হলো সংকর জীব। আর এই সংকর জীব উৎপন্ন করার পদ্ধতিকে আমরা বলবো সংকরায়ন, হাইব্রিডাইজেশন। এখানে আমরা এবার চলে যাব মটর গাছ নিয়ে পরীক্ষা করার সময় মেন্ডেল 7 জোড়া বৈষম্যমূলক বৈশিষ্ট্যকে দেখিয়েছিলেন। তো এই 7 জোড়া বৈষম্যমূলক যে বৈশিষ্ট্যকে দেখিয়েছিলেন সেটা কিসের ভিত্তিতে করেছিলেন? আমি দুটো শব্দ আজকে তুলে ধরছি। একটা হচ্ছে বৈশিষ্ট্য, একটাকে বলছে প্রলক্ষণ। দেখ, কোনো জীবের দৈর্ঘ্য, আকার, আকৃতি, বর্ণ, এই সমস্ত যে অঙ্গসংস্থানিক শারীরবৃত্তীয় লক্ষণের সাহায্যে কোনো একটা জীবকে অন্য জীব থেকে আলাদা করা যায়, সেটা হলো তার বৈশিষ্ট্য। আর কোনো বৈশিষ্ট্যের একাধিক রূপ থাকতে পারে, তার প্রত্যেকটিকে বলছে প্রলক্ষণ। তার মানে বৈশিষ্ট্য, একটু আগে বলছিলাম দীর্ঘকাণ্ড খর্বকাণ্ড, তাহলে কাণ্ডের দৈর্ঘ্য হচ্ছে বৈশিষ্ট্য, আর তার প্রলক্ষণ কি? দীর্ঘ খর্ব। আবার একটু আগে বলছিলাম গোলাকার বীজ কুঞ্চিত বীজ, তাহলে বীজের আকারটা হচ্ছে বৈশিষ্ট্য, তার প্রলক্ষণ কি? গোলাকার কুঞ্চিত। গিনিপিগ লোমের বর্ণ, তাহলে লোমের বর্ণটা হচ্ছে বৈশিষ্ট্য, কালো সাদা। ঠিক আছে? তার মানে আমরা শিখছি, মেন্ডেল বলছেন যে 7 জোড়া বৈষম্যমূলক বৈশিষ্ট্য। 7 জোড়া বৈষম্যমূলক বৈশিষ্ট্যের মধ্যে কি কি পড়ছে? প্রথম বৈশিষ্ট্য বলছে কাণ্ডের দৈর্ঘ্য, দীর্ঘকাণ্ড প্রকট প্রলক্ষণ, খর্বকাণ্ড প্রচ্ছন্ন প্রলক্ষণ। বীজের আকার বৈশিষ্ট্য, প্রকট প্রলক্ষণটা হচ্ছে গোলাকার, প্রচ্ছন্ন প্রলক্ষণ হচ্ছে কুঞ্চিত। বীজের ত্বকের বর্ণ বৈশিষ্ট্য, প্রলক্ষণ প্রকট হলুদ, প্রচ্ছন্ন সবুজ। ফুলের বর্ণ বৈশিষ্ট্য, বেগুনি ফুল প্রকট প্রলক্ষণ, সাদা ফুল প্রচ্ছন্ন প্রলক্ষণ। পরিপক্ক ফলের আকার বৈশিষ্ট্য, স্ফীত কাঁচবিহীন, স্ফীত খাঁজবিহীন, প্রলক্ষণ প্রকট, খাঁজযুক্ত হলে প্রচ্ছন্ন। পরিপক্ক ফলের বর্ণ বৈশিষ্ট্য, প্রকট সবুজ, প্রচ্ছন্ন হলুদ।
ফুলের অবস্থান বৈশিষ্ট্য, প্রলক্ষণ প্রকট, কাক্ষিক অবস্থান কক্ষে পাতার পক্ষে থাকে, প্রচ্ছন্ন অগ্রস্থ অগ্রে থাকে। অর্থাৎ এই সাতজোড়া বৈষম্যমূলক বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে তিনি পৃথক পৃথকভাবে পরীক্ষা সম্পন্ন করেছিলেন। এবার প্রশ্ন হচ্ছে, এত গাছপালা থাকতে মেন্ডেল কেন এই মিষ্টি মটর গাছকেই তার বংশগতির পরীক্ষার জন্য নির্বাচন করেছিলেন? কী দেখেছিলেন তিনি মটর গাছের মধ্যে যে মটর গাছে নির্বাচন করতে হবে? অ্যাকচুয়ালি মটর গাছটা এক বর্ষজীবী, খুব সহজেই টবের মধ্যে, বাগানে, জমিতে চাষ করা যাবে। 2 হচ্ছে এটা উভলিঙ্গ, ফলে স্বপরাগযোগ হবে। 3 হলো ফুলগুলো বেশ বড় আকারে, তাই ইচ্ছা করলে আমি তুলি দিয়ে অন্য ফুলের পরাগরেণু ওর ফুলের গর্ভমুণ্ডে ফেলতে পারি, ইতর পরাগযোগ ঘটাতে পারি, পরনিষেক ঘটাতে পারি। এবং এই পুংকেশর, গর্ভকেশরের আকার এত বড় হয় যে সহজেই আমরা তাকে স্থানান্তর করতে পারি। আর স্বপরাগী হয় বাইরের কোনো বৈশিষ্ট্য এসে ভিড় বাঁধবে না বা তাকে সমস্যার সৃষ্টি করবে না। খাঁটি বিশুদ্ধ জীব উদ্ভিদ উৎপাদন করার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আর 1 বর্ষজীবী, আয়ুষ্কাল অত্যন্ত কম, তাই খুব কম সময়ের মধ্যে আমরা পরীক্ষার ফল পেয়ে যেতে পাই। উনি পেয়েছিলেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ, উনি শঙ্কর আয়ন হাইব্রিডাইজেশন করে যে শঙ্কর উদ্ভিদ উৎপন্ন করেছিলেন, উনি দেখে আশ্চর্য হয়ে গেলেন শঙ্কর উদ্ভিদগুলো প্রজননে সক্ষম। তাই আর দেখেছিলেন 7 জোড়া তুলনামূলক বৈষম্যমূলক চারিত্রিক বৈশিষ্ট্য। তাই অল্প পরিসর বাগানে সুবিধাজনকভাবে মটর গাছকে তিনি পরীক্ষা করতে সক্ষম হয়েছিলেন। তাহলে এই হয়ে গেল কেন মটর গাছকে তিনি নির্বাচন করেছিলেন। এবারে আমরা আসছি যে মেন্ডেল এর পরীক্ষা। প্রথম পরীক্ষা এক সংকর জনন পরীক্ষা। এক সংকর জনন পরীক্ষাকে ইংরেজিতে বলে এক মনো সংকর হাইব্রিড, মনো হাইব্রিড ক্রস। উনি যে 7 জোড়া বৈষম্যমূলক বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন, আমরা জানতে চাই বা জানাবো প্রত্যেকটা জোড়া, এই যে একটু আগে 7 জোড়া বৈষম্যমূলক বৈশিষ্ট্যগুলো বললাম, প্রত্যেকটা জোড়া বৈশিষ্ট্য নিয়ে তিনি পরীক্ষা করেছিলেন। পরীক্ষা করার পর তিনি গাণিতিক উপায়ে, অর্থাৎ কিনা এতগুলো বীজ কালেকশন হলো, এতগুলো হলুদ বীজ হলো, এতগুলি সবুজ বীজ হলো, এতগুলি দীর্ঘকাণ্ডযুক্ত হলো, এতগুলি খর্বকাণ্ডযুক্ত হলো, একটা নির্দিষ্ট সংখ্যা অর্থাৎ স্ট্যাটিস্টিক্স নিয়ে লিপিবদ্ধ করেছিলেন। লিপিবদ্ধ করার পর পরীক্ষালব্ধ ফলাফল থেকে তিনি পরনিষেকের মধ্য দিয়ে যে সিদ্ধান্তে উপনীত হন, সেটাই হলো বংশগতিবিদ্যার প্রথম সূত্র। তার নাম পৃথকীভবনের সূত্র। আমরা এবারে মেন্ডেল কিভাবে এক সংকর জনন পরীক্ষা সম্পন্ন করেন তা দেখাচ্ছি। দেখো, দেখো বিশুদ্ধ দীর্ঘকাণ্ডযুক্ত মটর গাছ ক্রস বিশুদ্ধ খর্বকাণ্ডযুক্ত মটর গাছ, এটাকে ফিমেল, এটাকে মেল করেছে। এটাকে বলছে পি জনু, প্যারেন্টাল জেনারেশন, জনিত্রী জনু। কিন্তু তোমরা জানো এটা ফিমেল এটা মেল করা গেল কি করে?
এটা তো উভলিঙ্গ। এবার সেটা বলি। দেখো, আমি প্রথমে জনিত্রী জন্য দেখাচ্ছিলাম, দেখলাম বিশুদ্ধ দীর্ঘকাণ্ডযুক্ত মটর গাছকে ফিমেল করেছেন, নিচে যোগ চিহ্ন দেওয়া আছে। আর বিশুদ্ধ খর্বকাণ্ডযুক্ত মটর গাছকে মেল করেছেন, তীর চিহ্ন দেওয়া আছে মাথার উপরে। অ্যাকচুয়ালি উনি কি করেছিলেন? দুটো প্লট করেছিলেন, বাগানের মধ্যে দুটো প্লট নিলেন, নিয়ে বিশুদ্ধ দীর্ঘকাণ্ডযুক্ত মটর গাছের বীজগুলোকে অঙ্কুরিত করে ওই প্লটে দিয়ে দিলেন। দ্বিতীয় প্লট নিলেন, বিশুদ্ধ খর্বকাণ্ডযুক্ত মটর গাছের বীজগুলোকে অঙ্কুরিত করে সেই দ্বিতীয় প্লটে ফেলে দিলেন। অঙ্কুরিত গাছ চারা গাছ থেকে বড় গাছ হলো। দেখলেন প্রথম প্লটের গাছগুলো 100% দীর্ঘকাণ্ডযুক্ত, দ্বিতীয় প্লটের গাছগুলো 100% খর্বকাণ্ডযুক্ত। এদের ইনি নাম দিলেন জনিত্রী জনু, প্যারেন্টাল জনু। এবার গাছে ফুল এলো, ফুল প্রস্ফুটিত হলো। উনি কাজ করলেন কি? দেখ, আমি একটু আগে বলছিলাম যে বিশুদ্ধ দীর্ঘকাণ্ডযুক্ত গাছগুলোকে ফিমেল করেছেন, অথচ ফুলগুলো তো উভলিঙ্গ। বিশুদ্ধ খর্বকাণ্ডযুক্ত গাছগুলোকে মেল করেছেন, ফুলগুলো তো উভলিঙ্গ। করলেন কি করে? উনি কাঁচি নিলেন, ফরসেপ নিলেন, চিমটে। যে গাছকে স্ত্রী গাছে পরিণত করবেন তার ফুলগুলোর পুংস্তবকগুলোকে কেটে বাদ দিয়ে দিলেন কাঁচি দিয়ে। তাহলে উভলিঙ্গ ফুল একলিঙ্গ ফুলে পরিণত হলো। যে গাছ পুরুষ ফুল করবেন তার স্ত্রী স্তবকগুলোকে কাঁচি দিয়ে কেটে বাদ দিয়ে দিলেন, পুরুষ ফুল হলো। এটাকে বলা হয় ইম্যাসকুলেশন, পুরুষত্বহীনতা। একটা উভলিঙ্গ ফুলকে একলিঙ্গ ফুলে পরিণত করা, এটা না করলে উনি পারতেন না, নাহলে উভলিঙ্গ হলেই তো স্বপরাগযোগ ঘটত। এরপর তিনি কি করলেন? দুটো প্লট, প্রথম প্লটে দীর্ঘকাণ্ডযুক্ত স্ত্রী গাছ, স্ত্রী ফুল হয়ে আছে কারণ পুংস্তবক কেটে দিয়েছেন। দ্বিতীয় প্লটে সমস্ত খর্বকাণ্ডযুক্ত পুরুষ গাছ, কারণ তার সব পুরুষ ফুল হয়ে আছে, তার স্ত্রী স্তবক কেটে দিয়েছেন। এবার উনি তুলি নিলেন, তুলি নিয়ে বিশুদ্ধ খর্বকাণ্ডযুক্ত মটর গাছের পুরুষ পুংস্তবকের পরাগরেণুগুলোকে তুলি দিয়ে কালেকশন করলেন। সেই কালেকশন করা পরাগরেণুগুলোকে অতি সন্তর্পণে প্রথম প্লটের যে স্ত্রী ফুলযুক্ত গাছ তার গর্ভমুণ্ডে ফেলে দিলেন, তুলি দিয়ে ফেলে দিলেন। তাহলে কি হলো? ইতর পরাগযোগ হলো। একই প্রজাতির দুটো ভিন্ন উদ্ভিদের ফুলের পরাগরেণু গর্ভমুণ্ডে স্থানান্তরিত হলো। এটাকে বলে গেইটোনোগ্যামি। অটোগ্যামি একই ফুলের মধ্যে হলে, স্বপরাগী হলে অটোগ্যামি, এটা গেইটোনোগ্যামি হলো। যাই হোক, ইতর পরাগযোগ, ক্রস পলিনেশন হলো। সরি, এটাকে আমরা বলছি ক্রস পলিনেশন। ক্রস পলিনেশন হলো, ইতর পরাগযোগ হলো। তাহলে আমরা এবার দেখি, দেখো তাহলে ছিল কি? দীর্ঘকাণ্ডযুক্ত মটর গাছ বিশুদ্ধ, তাহলে হোমোজাইগাস, ক্যাপিটাল টি ক্যাপিটাল টি। বিশুদ্ধ খর্বকাণ্ডযুক্ত মটর গাছ স্মল টি স্মল টি। তাহলে এরা জনিত্রী জনু, পি জনু। ঠিক আছে? এবার এরা মিওসিস প্রক্রিয়ায় গ্যামেট তৈরি করলো। দেখো, হোমোগ্যামেট দুটো ক্যাপিটাল টি হবে, একটু আগে দেখিয়েছি। আমি একটা দেখালাম কেন কি এক রকমের তো ক্যাপিটাল টি। এরাও হোমোগ্যামেট হবে, দুটোই স্মল টি, আমি একরকম দেখিয়েছি।
একরকম হয়েছে বলে। তাহলে এরা পিজনুর গ্যামেট হলো। মেল গ্যামেট, এটা ফিমেল গ্যামেট, আর এটা মেল গ্যামেট। এই গ্যামেটের মিলন হলো পরনিষেক। ঠিক আছে, তাহলে এখান থেকে এলো ক্যাপিটাল টি, এখান থেকে এলো স্মল টি। তাহলে দুটো সমসংস্থ ক্রোমোজোম সদৃশ্য জিন লোকাসে অবস্থিত জিন দুটি, একটি ক্যাপিটাল টি, একটি স্মল টি, কি শেখানো হয়েছে? ক্যাপিটাল টি স্মল টির উপর সম্পূর্ণ প্রকট হয়েছে বলে সবাই দীর্ঘকাণ্ড হয়েছে। হেটেরোজাইগাস কন্ডিশনে দীর্ঘকাণ্ড হয়েছে, তার মানে এই জনুর নাম F1, ফার্স্ট ফিলিয়াল জেনারেশন, প্রথম অপত্য জনু। তাহলে প্রথম অপত্য জনুতে 100% গাছ, 100% গাছ তারা দীর্ঘকাণ্ড হলো, কারণ এখানে ক্যাপিটাল টি জিনটি স্মল টি জিনের উপর সম্পূর্ণ প্রকট ছিল। তাই প্রকট বৈশিষ্ট্যটি প্রকাশিত হলো, প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি অবদমিত হলো। মেন্ডেল এখানে একটি সূত্র বললেন, উনি বললেন প্রকটতার সূত্র, ল অফ ডমিনেন্স। ল অফ ডমিনেন্স, যদিও পরবর্তীকালে এই সূত্রটি বংশগতির সূত্ররূপে প্রকাশ পায়নি, গণ্য হয়নি, কারণ তার সীমাবদ্ধতা ছিল, যেটা আমি পরবর্তী পর্যায়ে পড়াবো। তাহলে এখানে দেখলাম 100% গাছ দীর্ঘকাণ্ডযুক্ত হয়েছে। এই গাছের ফলগুলোকে তিনি কালেকশন করলেন, ফলের বীজগুলোকে তিনি কালেকশন করলেন, এবং সেই বীজগুলোর নাম দিলেন প্রথম অপত্য জনুর বীজ, F1 জনুর বীজ। সব বীজগুলোকে কালেকশন করে অঙ্কুরিত করতে দিলেন। থার্ড প্লটে এই F1 জনুর বীজগুলোকে তৃতীয় প্লটে, প্রথম প্লট, দ্বিতীয় প্লট, আর এই উদ্ভিদগুলোকে তৃতীয় প্লটে, এদের যে বীজগুলোকে তৃতীয় প্লটে অঙ্কুরিত বীজগুলোকে ফেলে দিলেন। গাছ বড় হলো। বড় হওয়ার পর তিনি আশ্চর্য হয়ে দেখলেন 100% গাছ দীর্ঘকাণ্ডযুক্ত হয়েছে। কি প্রমাণিত হলো? প্রকট গুণের বহিঃপ্রকাশ ঘটেছে, প্রচ্ছন্ন গুণ অপ্রকাশিত বা অবদমিত থেকেছে। ইট ইজ ল অফ ডমিনেন্স। এটাই হলো প্রকটতার সূত্র। ব্যাস, থার্ড প্লটের গাছগুলো তো বড় হলো, ফুল হলো। এবার উনি বললেন, না, উভলিঙ্গ ফুলটাই আমি রাখবো, কারণ আমি স্বপরাগযোগ ঘটাবো। তাই উনি কি করলেন? এই F1 জনুর যত মটর গাছের ফুল হলো, সব ফুলগুলোকে পলিথিন দিয়ে বেঁধে দিলেন। ব্যাগিং করা। কি করা? পলিথিন দিয়ে বেঁধে দেওয়াকে বলা হয় ব্যাগিং। বলে কি করতে? বলছে বাইরের কোনো ফুলের পরাগরেণু যেন ওই ফুলের গর্ভমুণ্ডে না পড়তে পারে, সেই কারণে সমস্ত ফুলগুলোকে পলিথিন দিয়ে বেঁধে দিলেন। যেই বেঁধে দিলেন, ব্যাস স্বপরাগযোগ হলো। স্বপরাগযোগ মানে কি? দেখো, জিনোটাইপ ছিল ক্যাপিটাল টি স্মল টি, পরাগরেণুর ভেতরে পুংগ্যামেটের মাতৃকোষ, তার জিনোটাইপও ক্যাপিটাল টি স্মল টি। আবার ডিম্বকের ভেতরে স্ত্রী জনন মাতৃকোষের যে জিনোটাইপ, সেটাও হলো ক্যাপিটাল টি স্মল টি। দেখো, এই হলো ক্যাপিটাল টি স্মল টি ক্রস ক্যাপিটাল টি স্মল টি। তার মানে পরাগরেণুর ভেতরে পুংজনন মাতৃকোষের জিনোটাইপ এটা, আর ডিম্বকের ভেতরে ডিম্বাণু মাতৃকোষ, তার জিনোটাইপও এইটা। তাহলে যখন স্বপরাগযোগ হবে, একই ফুলের পরাগরেণু সেই ফুলেরই গর্ভমুণ্ডে পড়বে, তাহলে পুং জনন মাতৃকোষ আর স্ত্রী জনন মাতৃকোষের জিনোটাইপটা কি হবে? একই উদ্ভিদের তো একই থাকবে। তাই যখন গ্যামেট তৈরি হলো মিওসিস প্রক্রিয়ায়, একটা হবে ক্যাপিটাল টি আর একটা হবে হেটেরোজাইগাস স্মল টি। এখানেও দেখো, একটা হলো ক্যাপিটাল টি,
আর একটা হলো স্মল টি। হেটেরোগ্যামেট, এখানে শিখিয়েছি হোমোগ্যামেট, আর এখানে হলো হেটেরোগ্যামেট। এগুলো মেল, এগুলো ফিমেল। এইবার এটাকে বলে চেকার বোর্ড। বিজ্ঞানী পানেট এই চেকার বোর্ডটা প্রথম উপস্থাপন করেন। তিনি বলছেন এটা ইজি, কি করে বিভিন্ন ধরনের গ্যামেট কার সাথে মিলিত হয়ে কি ধরনের জীব তৈরি করতে পারে, জিনোটাইপ তৈরি করতে পারে, তা সহজেই এই ছক থেকে পাওয়া যায়। আচ্ছা, এখানে কতগুলো গ্যামেট আছে? দেখো, এখানে দুটো, এখানে দুটো। তাই দেখো মেল গ্যামেট, দেখো মেল ক্যাপিটাল টি স্মল টি, মেল ক্যাপিটাল টি স্মল টি, ফিমেল ক্যাপিটাল টি স্মল টি, ফিমেল ক্যাপিটাল টি স্মল টি। তাহলে দুটো দুটো, তাহলে 2 × 2, 2 স্কোয়ার, তাহলে 4টে। ইট ইজ কল পানেট স্কোয়ার। বিজ্ঞানী পানেট প্রবর্তিত এটাকে বলা হচ্ছে পানেট স্কোয়ার। এটা F2 জনু, সেকেন্ড ফিলিয়াল জেনারেশন, দ্বিতীয় অপত্য জনু। এটা ছিল ফার্স্ট ফিলিয়াল জেনারেশন, এটা ছিল প্যারেন্টাল জেনারেশন, আর এটা হলো সেকেন্ড ফিলিয়াল জেনারেশন F2 জনু। তাহলে তুমি কি পাচ্ছ? লেট আস সি। দেখো, এই মেল গ্যামেটে কি ছিল? এখানে বলছে ক্যাপিটাল টি। এখানে ফিমেল গ্যামেটে কি ছিল? বলছে ক্যাপিটাল টি। তাহলে এখান থেকে ক্যাপিটাল টি এলো, এখান থেকে ক্যাপিটাল টি এলো, তাহলে জাইগোটে কি হলো? ক্যাপিটাল টি ক্যাপিটাল টি। তখন তাহলে হোমোজাইগাস, দীর্ঘকাণ্ড। এখান থেকে ফিমেল গ্যামেট কি গেল? বলছে ক্যাপিটাল টি। মেল গ্যামেট কি এলো? স্মল টি। তাহলে কি জিনোটাইপ? হেটেরোজাইগাস, ক্যাপিটাল টি স্মল টি। ক্যাপিটাল টি সম্পূর্ণ স্মল টির উপর প্রকট, দীর্ঘকাণ্ড। এখান থেকে ক্যাপিটাল টি এলো মেল গ্যামেট, এখান থেকে স্মল টি এলো ফিমেল গ্যামেট, তাহলে হেটেরোজাইগাস, দীর্ঘকাণ্ড। এখান থেকে ফিমেল গ্যামেট, এখান থেকে মেল গ্যামেট, স্মল টি, হোমোজাইগাস, কিন্তু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাই কি দাঁড়ালো? হোমোজাইগাস, খর্বকাণ্ডযুক্ত। তাহলে দেখো, ক্যাপিটাল টি মেল ফিমেল গ্যামেট, ক্যাপিটাল টি, হোমোজাইগাস, দীর্ঘ। মেল ফিমেল গ্যামেট ক্যাপিটাল টি, এখান থেকে স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি। এখান থেকে ক্যাপিটাল টি এলো, এখান থেকে স্মল টি এলো, এখান থেকে স্মল টি এলো, এখান থেকে স্মল টি এলো। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? F2 জনুতে সেকেন্ড ফিলিয়াল জেনারেশনে কি দেখতে পাচ্ছি? একটা ক্যাপিটাল টি, দুটো ক্যাপিটাল টি স্মল টি, একটা স্মল টি, টোটাল 4টে খোপ। আমি যদি 100% ধরি, তাহলে প্রত্যেকটা খোপে 25%, তাহলে এ 25% স্থান দখল করে আছে, এ 25% স্থান দখল করে আছে, কিন্তু এরা দুজনে এক, ক্যাপিটাল টি স্মল টি। তাহলে 25 + 25 50। তাহলে দাঁড়ালো 25:50:25। তার মানে 1:2:1, জিনোটাইপ অনুপাত 1:2:1। আর ফিনোটাইপ অনুপাত দীর্ঘ একটা, দীর্ঘ দুটো, দীর্ঘ তিনটে, তাহলে 3, খর্ব একটা, 3:1। তাহলে জিনোটাইপ অনুপাত 1:2:1, ফিনোটাইপ অনুপাত 3:1। এটাই হলো এক সংকর জননের পরীক্ষা। এটাকে আমরা ছক করেও ফলাফলটাকে দেখাতে পারি। দেখো, ছক করে ফলাফল দেখিয়েছি। কি দেখিয়েছি? দীর্ঘকাণ্ড ফিনোটাইপ। কি জিনোটাইপ ছিল? একটা ছিল ক্যাপিটাল টি, 25% স্থান খোপ ছিল, এক। ক্যাপিটাল টি স্মল টি, দুটো খোপে ছিল, 50%। খর্বকাণ্ড স্মল টি, একটা খোপে ছিল 25%, 1। তাহলে জিনোটাইপ অনুপাত 1:2:1, আর ফিনোটাইপ অনুপাত 2 আর 1 3, 3:1। তাহলে জিনোটাইপিক অনুপাত 1:2:1, আর ফিনোটাইপিক অনুপাত 3:1। এইটা আমাকে বলি চেকার বোর্ড বা পানেট স্কোয়ার। তাহলে যে কোনো রকম সংকরায়নে ক্রস লিখে প্রকাশ করার সময় আমরা সবচেয়ে প্রচলিত সুবিধাজনক পদ্ধতি চেকার বোর্ড পদ্ধতি। ব্রিটিশ বংশগতিবিদ, দেখো, রেজিনাল্ড সি পানেট, তিনি প্রথম এই পদ্ধতিটি প্রবর্তন করেছিলেন বলে তার নাম অনুসারে এটাকে পানেট বর্গ বলা হচ্ছে। এই পদ্ধতি নিয়মনিষ্ঠ, সমস্ত রকম গ্যামেটের সমন্বয়ে প্রকাশ করা সম্ভব। তাহলে এই যে পরীক্ষাটা থেকে মেন্ডেল
দুটো সূত্রে উপনীত হন। একটাকে বলা হচ্ছে প্রকটতার সূত্র, যেটা আমি প্রথমেই বলেছিলাম, প্রথম অপত্যজনুতে প্রকট বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ ঘটে, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য অবদমিত থাকে। ঠিক আছে, এটাকে বলে প্রকটতার সূত্র। আমি আবার সেটাও শিখিয়েছিলাম যে বংশগতিবিদ্যায় এই সূত্রটি বংশগতিবিদ্যার সূত্ররূপে গণ্য হয়নি, গৃহীত হয়নি, কারণ সূত্রের এমন ব্যতিক্রম ছিল যে ব্যতিক্রমটা গ্রহণযোগ্য ছিল না। আমরা পরবর্তীকালে পড়ব অসম্পূর্ণ প্রকটতা। আবার দেখো এখানে আরেকটা কথা দিয়েছে, দ্বিতীয় যে সিদ্ধান্ত, বংশগতিবিদ্যার প্রথম সূত্র পৃথকীভবনের সূত্র, ল অফ সেগ্রিগেশন। কি শিখিয়েছিলাম একটু আগে? একজোড়া বৈষম্যমূলক চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন দুটি বিশুদ্ধ জীবের মধ্যে পরনিষেধ ঘটালাম। হ্যাঁ, করেছি তো তাই। দীর্ঘকাণ্ড খর্বকাণ্ড বিশুদ্ধ, ক্যাপিটাল টি স্মল টি। ঠিক আছে, জনিত্রী জনু থেকে মানে পি জনু থেকে অপত্য জনু মানে F1 জনুতে সঞ্চারিত বৈশিষ্ট্যগুলি একত্রিত হয়েছে। হ্যাঁ, হয়েছে তো। এই যে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি থেকে স্মল টি থেকে এখানে ক্যাপিটাল টি স্মল টি একত্রিত হয়েছে। এই যে একত্রিত হয়েছে, কিন্তু মিশে যায়নি। ডু নট ব্লেন্ড অ্যাট অল, মিশে যায়নি। বলে কি করে বুঝলেন? বলছে দেখো তো, এই যে অপত্যের গ্যামেট গঠন করে, এরা যে মিশে যদি যেত তাহলে এরকম দুভাগে ভাগ হতে পারত, গ্যামেট গঠনকালে পৃথক হতে পারতো না, কিন্তু এখানে পেরেছে। তার মানে প্রথম অপত্য জনুতে গ্যামেট মানে জনিতের বৈশিষ্ট্যগুলি, এখানে মেন্ডেল বলছেন ফ্যাক্টরগুলি একত্রিত হয়েছে কিন্তু মিশে যায়নি। অপত্যের গ্যামেট গঠনকালে পরস্পর থেকে পৃথক হয়ে গেছে, গ্যামেট গঠনকালে পরস্পর থেকে পৃথক হয়ে গেছে। তাই এই সূত্রকে বলা হচ্ছে পৃথকীভবনের সূত্র, ল অফ সেগ্রিগেশন। অর্থাৎ আমরা মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষা থেকে আমরা জানলাম। তাহলে মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষা থেকে আমরা জানতে পারলাম দুটো সূত্র, একটা হলো প্রকটতার সূত্র, একটা হলো পৃথকীভবনের সূত্র। ঠিক আছে, আবার কি উল্লেখ করেছিলাম? প্রকটতার সূত্রটা মান্যতা পায়নি, সঙ্গে ব্যতিক্রমটা কি বলেছি? অসম্পূর্ণ প্রকটতা। কি শেখানো হলো একটু আগে? তাতে বলা হলো যে দুটি বিশুদ্ধ জীবের একজোড়া বৈষম্যমূলক চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন দুটো বিশুদ্ধ জীবের মধ্যে যখন সংকরায়ন ঘটানো হচ্ছে, পরনিষেধ ঘটানো হচ্ছে, তখন একটি বৈশিষ্ট্য প্রকাশিত হচ্ছে, অপর বৈশিষ্ট্য অবদমিত থাকছে। যে বৈশিষ্ট্য প্রকাশিত হচ্ছে সে প্রকট, যে প্রকটিত হচ্ছে না, অপ্রকাশিত থাকছে, অবদমিত থাকছে, তাকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলছে। ঠিক আছে, একে প্রকটতার সূত্র বলছে। এটাই হচ্ছে প্রকটতার নিয়ম অ্যাজ পার মেন্ডেল কনসার্ন। কিন্তু আজ আমরা এই প্রকটতা সূত্রের একটি ব্যতিক্রমকে তুলে ধরব। প্রকটতা সূত্রের ব্যতিক্রমকে বলা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। কি শেখানো হলো একটু আগে? বললাম যে বিশুদ্ধ দুটো জীবের একই মানে বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন দুটো বিশুদ্ধ জীবের মধ্যে সংকরায়ন ঘটালে প্রথম অপত্য জনুতে বৈশিষ্ট্যগুলো একত্রিত মানে ফ্যাক্টরগুলো একত্রিত হয়, যে ক্যাপিটাল টি স্মল টি একত্রিত হয়েছে, মিশে যায়নি। কিন্তু মিশে যায়নি কি করে বোঝা গেল? অপত্যের গ্যামেট গঠনকালে ক্যাপিটাল টি স্মল টি পরস্পর থেকে আলাদা হয়ে গেল। যদি মিশে যেত আলাদা হতে পারতো না, কিন্তু পরবর্তীকালে একাধিক এক্সাম্পল এলো মিশে যায়। মটর গাছের ক্ষেত্রে মিশে যায়নি বলে মেন্ডেল সফলতা লাভ করেছিলেন। অনেক এক্সাম্পল আছে যেখানে মিশে যাওয়ার কথাটা আমরা দেখব। এরকম একটি এক্সাম্পল আমরা তুলে ধরছি। সেটা কি? সেটা হচ্ছে সন্ধ্যা মালতী গাছ। সন্ধ্যা মালতী
অ্যান্টেরিয়াম মেজাস, স্ন্যাপড্রাগন, আর সন্ধ্যামালতি হচ্ছে মিরাবিলিস জালাপ। সেখানে কি বলছে? সেখানে বলছে একটা বিশুদ্ধ লাল ফুলযুক্ত সন্ধ্যামালতি গাছ নাও, বিশুদ্ধ লাল ফুল, যা জিনোটাইপ হবে ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, আর ফর রেড। আর একটা বিশুদ্ধ সাদা ফুলযুক্ত গাছ নাও, স্মলার স্মলার। তাহলে মেন্ডেলের যদি প্রকটতার সূত্রকে মেনে নিতে হয়, তাহলে প্রথম অপত্যজনুতে ক্যাপিটাল আর স্মল আর আসবে জিনোটাইপ, তাহলে ক্যাপিটাল আর বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে, লাল ফুল হওয়ার কথা হলো না। প্রথম অপত্যজনুতে 100% গাছ তার ফুল দেখালো গোলাপি, না হলো লাল না হলো সাদা, মাঝামাঝি একটি মিশ্র বৈশিষ্ট্য প্রকাশ পেল। তাহলে আমরা আজকে সেই অসম্পূর্ণ প্রকটতাটা ছকের মাধ্যমে বুঝি। দেখো, বিশুদ্ধ লাল ফুলযুক্ত মটর গাছ, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, আর ফর রেড। বিশুদ্ধ সাদা ফুলযুক্ত মটর গাছ, স্মল আর, স্মল আর, পি জনু, প্যারেন্টাল জেনারেশন। এখানেও দেখো এটা ফিমেল চিহ্ন, এখানে দেখো এটা মেল চিহ্ন। তার মানে উভলিঙ্গ ফুল হলে তাকে এক লিঙ্গে পরিণত করা হয়েছে। তাহলে এখান থেকে কি আসবে? দুটো ক্যাপিটাল আর, তার মানে হোমোগ্যামেট, তাই আমি শুধু ক্যাপিটাল আর লিখলাম। এখানে দুটো স্মল আর, হোমোগ্যামেট, তাই আমি শুধু স্মল আর লিখলাম। তাহলে এই গ্যামেট দুটো মিলিত হলো, ক্যাপিটাল আর, মেল ফিমেল গ্যামেট মিলিত হলো, কি এলো? ক্যাপিটাল আর স্মল আর করনিষেক হলো। তাহলে ক্যাপিটাল আর আছে যেখানে হেটেরোজাইগাসে, লাল ফুল হওয়া F1 জনুতে উৎপন্ন হওয়ার কথা ছিল, হলো না, গোলাপি ফুল হলো, না হলো লাল না হলো সাদা, হলো গোলাপি। অর্থাৎ এই হয়ে গেল জনিত্রী জনুর মতো না হয়ে অপত্য জনুতে, প্রথম অপত্য জনুতে F1 জনুতে মাঝামাঝি একটি বৈশিষ্ট্য, মিশ্র বৈশিষ্ট্য। এটাকেই আমরা বলি অসম্পূর্ণ প্রকটতা। অসম্পূর্ণ প্রকটতা, মিশ্র বংশগতি, ব্লেন্ডিং ইনহেরিটেন্স, ইনকমপ্লিট ডমিনেন্স। আরও দারুণ জিনিস লুকিয়ে আছে। এই ফুলগুলো বড় হলো, বড় হওয়ার পর ফুলগুলোকে পলিথিন দিয়ে বেঁধে দিলাম, স্বপরাগযোগ ঘটালাম, স্বনিষেক। তাহলে স্বপরাগযোগ এর হলো, দেখো স্বপরাগযোগ এর সাথে স্বনিষেক, ক্যাপিটাল আর স্মল আর। তাহলে ক্যাপিটাল আর স্মল আর থেকে কী কী গ্যামেট আসবে? একটা ক্যাপিটাল আর, একটা স্মল আর, দেখে নাও। এখানেও তাই, একটা ক্যাপিটাল আর আর একটা স্মল আর। এবার চেকার বোর্ডে চলো, দেখো মেল গ্যামেট ছিল ক্যাপিটাল আর স্মল আর, মেল গ্যামেট, মেল চিহ্ন দেখে নাও, তীর চিহ্ন দেওয়া আছে দেখতে পাচ্ছ, ক্যাপিটাল আর স্মল আর। ফিমেল গ্যামেট ক্যাপিটাল আর স্মল আর, এই যে ক্যাপিটাল আর স্মল আর, এটা ফিমেল, ক্যাপিটাল আর স্মল আর, মেল ক্যাপিটাল আর স্মল আর। তাহলে ফার্স্ট খোপ, চেকার বোর্ডে ফার্স্ট খোপ, দেখো এখানে ক্যাপিটাল আর, মেল গ্যামেট, ফিমেল গ্যামেট ক্যাপিটাল আর। তাহলে প্রবাবিলিটি কি? এইটা ক্যাপিটাল আর নামলো, এখান থেকে ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, লাল ফুল। এদিক থেকে ক্যাপিটাল আর পেল, এদিক থেকে স্মল আর পেল, ক্যাপিটাল আর স্মল আর, কি হলো? গোলাপি ফুল। উপর থেকে ক্যাপিটাল আর মেল গ্যামেট পেল, এখান থেকে স্মল আর ফিমেল গ্যামেট পেল, ক্যাপিটাল আর স্মল আর, গোলাপি ফুল। হেটেরোজাইগাসে লাল হওয়ার কথা ছিল, মিশ্র বংশগতি, ইনকমপ্লিট ডমিনেন্স, অসম্পূর্ণ প্রকটতা, তাই এখানে গোলাপি ফুল দেখালো। উপর থেকে স্মল আর এলো, এদিক থেকে স্মল আর এলো, স্মল আর সাদা ফুল। তাহলে লাল ফুলের জন্য একটা খোপ, গোলাপি ফুলের জন্য দুটো খোপ, সাদা ফুলের জন্য একটা খোপ, 1:2:1। ক্লিয়ার? এটা ফিনোটাইপিক অনুপাত।
তাহলে জিনোটাইপগত অনুপাতটা কি? ক্যাপিটাল আর একটা, ক্যাপিটাল আর স্মল আর দুটো, আর স্মল আর একটা, মানে 1:2:1। অর্থাৎ এক সংকর জননে ফিনোটাইপ অনুপাত ছিল 3:1, তিনটে লাল একটা সাদা হওয়ার কথা ছিল, লাল ভেঙে দুভাগ হয়ে গেল, লাল একটা গোলাপি দুটো, তাই 1:2:1। আবার জিনোটাইপ অনুপাতও কিন্তু 1:2:1। এটাকেই আমরা বলি অসম্পূর্ণ প্রকটতা, ইনকমপ্লিট ডমিনেন্স। অসম্পূর্ণ প্রকটতা, ইনকমপ্লিট ডমিনেন্স। লাল দেখে নাও, ক্যাপিটাল আর দেখে নাও, সাদা ক্যাপিটাল স্মল আর। এবার লাল সাদার মিশ্র মানে দুটো জিন এসে একত্রিত হলো, গোলাপি। স্বপরাগযোগ, ক্যাপিটাল আর স্মল আর, হেটেরোগ্যামেট, ক্যাপিটাল আর স্মল আর, হেটেরোগ্যামেট। চেকার বোর্ড, লাল গোলাপি সাদা, 1:2:1। ফিনোটাইপগত অনুপাত, জিনোটাইপগত অনুপাত দুটোই একই। ঠিক আছে? অসম্পূর্ণ প্রকটতা। সুতরাং অনেকটা পড়ানো হয়ে গেল। আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকটা জায়গা এগিয়ে গেলাম। হ্যাঁ, অনেকটা জায়গায় এগিয়ে গেলাম। তো এখানে আমরা এবার একটা প্রাণীদের ক্ষেত্রে একটা একসংকর জনন পরীক্ষা পড়াবো। যেমন আমি একটু আগে তোদের সাথে বলছিলাম গিনিপিগের কালো লোম, ব্ল্যাক, এটা ক্যাপিটাল বি ডমিনেন্ট। সাদা লোম, স্মল বি। তো সেটা কিভাবে একসংকর জননটা হচ্ছে সেটা আমরা পড়াবো। দেখো, একটা বিশুদ্ধ কালো লোম বিশিষ্ট গিনিপিগ, কালো লোম, ক্যাপিটাল বি। একটা বিশুদ্ধ সাদা লোম বিশিষ্ট গিনিপিগ, স্মল বি। তাহলে এখান থেকে তো ক্যাপিটাল বি এলো, এখান থেকে তো স্মল বি এলো, পি জনু থেকে গ্যামেট হলো। তাহলে কি দাঁড়ালো? বি ক্যাপিটাল স্মল বি দুটো মিলিত হয়ে ক্যাপিটাল বি স্মল বি হলো। সংকর কালো লোম বিশিষ্ট গিনিপিগ F1 জনুতে হলো। এই F1 জনুতে যত সংকর কালো লোম বিশিষ্ট ক্যাপিটাল বি স্মল বি গিনিপিগ এলো, তাদের মেল আর ফিমেলের মধ্যে পরনিষেক ঘটালাম। তাহলে F1 জনুর সংকর কালো লোম বিশিষ্ট গিনিপিগগুলোর মেল নিলাম, ফিমেল নিলাম। তাহলে মেল ফিমেল নিলে কি দাঁড়ালো? মেল গ্যামেট ভাঙলো, ক্যাপিটাল বি স্মল বি, গ্যামেট ভাঙলো, ক্যাপিটাল বি স্মল বি। চলো চেকার বোর্ডে যাই। মেল ক্যাপিটাল বি স্মল বি, ফিমেল ক্যাপিটাল বি স্মল বি। তাহলে প্রথম ক্ষোভ এখান থেকে ক্যাপিটাল বি, এদিক থেকে স্মল বি। এই দুটো সমসংস্থ ক্রোমোজোম, এই দুটো জিন লোকাস, সদৃশ জিন লোকাসে ক্যাপিটাল বি কালো। এখান থেকে ক্যাপিটাল বি, উপর থেকে স্মল বি, ক্যাপিটাল বি স্মল বি কালো। উপর থেকে ক্যাপিটাল বি এলো, এখান থেকে ফিমেল গ্যামেট স্মল বি এলো, কালো। এদিক থেকে স্মল বি গেল, উপর থেকে স্মল বি এলো, সাদা। F2 জনু, কালো তিনটে, সাদা একটা, 3:1 ফিনোটাইপ হলো অনুপাত। আর ক্যাপিটাল বি একটা, ক্যাপিটাল বি স্মল বি দুটো, আর স্মল বি একটা, 1:2:1 জিনোটাইপিক অনুপাত হলো। বোঝা গেছে? এই হয়ে গেল আমাদের একসংকর জনন পরীক্ষা। কাদের ক্ষেত্রে? প্রাণীদের ক্ষেত্রে। ঠিক আছে? সুতরাং আজকে আমাদের কমপ্লিট যে জায়গাটা এলাম, একদিনে এর বেশি পড়ানোটা ঠিক নয়, অনেকটাই পড়িয়ে ফেলেছি। এটা বাড়িতে পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে, ক্রসগুলো করতে হবে,
যার যা সমস্যা হবে তোমরা হোয়াটসঅ্যাপের গ্রুপের মধ্যে নট ইন্ডিভিজুয়ালি বাট ইন গ্রুপ কোশ্চেনটা লিখবে। তোমার যদি প্রশ্ন থাকবে আমি সেই প্রশ্নের উত্তর দিয়ে দেব, যাতে সবাই সেটাকে অবজার্ভ করতে পারে বা দেখতে পারে। তাহলে আমাদের আজকের বিষয়ে কমপ্লিট করলাম। আমরা এখানে আজকের যে পড়াটাকে শেষ করছি, আমি ফিনিশ করছি। গুড বাই, ভালো থাকবি, বেরোবি না, সাবধানে থাকবি। থ্যাংক ইউ।